আমরা আজকে সবাই মিলে আপনাদেরকে নিয়ে যাব একটা নতুন জায়গায়। সেই জায়গাটার নাম এখনই হচ্ছে ডিসক্লোজ করছি না, ধীরে ধীরে চলুন দেখাবো। আর এই যে এখানে বসে আছে আমার পুরো ফুল ফ্যামিলি। হাই বলে দাও। বাবা, মা, রিদ্ধি, এখানে আমার হাজবেন্ড আর আমি। হ্যাঁ, বলে দিই, হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা দুর্দান্ত জায়গায়। একটু বলে রাখি, গ্র্যান্ড ক্যানিয়ন দেখাতে নিয়ে যাব। অবাক হচ্ছেন? গ্র্যান্ড ক্যানিয়ন তা আমেরিকায় থাকে, আপনাদেরকে দেশি গ্র্যান্ড ক্যানিয়ন দেখাতে নিয়ে যাব। চলুন, এরও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখাতে নিয়ে যাব। এরও পেছনে একটা মহাভারতের সাথে যুক্ত ইতিহাস রয়েছে। যেমন যেমন দেখাবো সেরকম সেরকম এই ইতিহাসও আপনাদের সাথে মানে শেয়ার করে দেবো। দুদিকে কি সুন্দর শাল জঙ্গল দেখুন। আর এই রাস্তাটা স্টেট হাইওয়ে, মেদিনীপুর রানীগঞ্জ স্টেট হাইওয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর দুই পাশে একদম শাল জঙ্গল রয়েছে, বেশ ডেন্স রয়েছে, কিন্তু জঙ্গলগুলো এরকম নয় যে পাতলা জঙ্গল। পশ্চিমবঙ্গের এক লুকানো রত্ন, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক আশ্চর্য উদাহরণ। বাংলার বুকেই এমন একটি জায়গা আছে যা পশ্চিমের গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে করিয়ে দেয়। তা কিন্তু সত্যিই বিস্ময়কর। যদি কেউ প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন এবং একটু ভিন্ন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা চান, তবে কিন্তু গনগনি অবশ্যই তালিকায় রাখা উচিত। এই লাল মাটির রাজ্যে সূর্যাস্তের আলোয় দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করাই গনগনি ভ্রমণের আসল আকর্ষণ। দেখুন কেমন আলু চাষ হয়েছে, দেখেছেন? এই দেখুন, বিঘার পর বিঘা, জমির পর জমি আলু চাষ করে এরা। এখানটা একটা ছোট্ট পোর্শন দেখালাম, আদারওয়াইজ এরা প্রচুর আলু চাষ করে। আমরা টুয়ার্ডস চন্দ্রকোনার দিকে যাচ্ছি। আর বাংলার প্রকৃতি সবসময়ই মুগ্ধ করার মতো, কিন্তু কিছু জায়গা এমন আছে যেগুলো সত্যিই বিস্ময়ের উদ্রেক করে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের কাছে অবস্থিত গনগনি তেমনই এক আশ্চর্যজনক ভূপ্রাকৃতিক গঠন, যা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। আমরা চন্দ্রকোনা রোডে পৌঁছে গেছি। এরপরে সোজা বেরিয়ে যাব। এই চন্দ্রকোনা রোডের লোকজন প্রচুর পরিমাণে আলুর চাষ করে, আর সেই আলু এক্সপোর্ট হয়ে যায় বাইরে। আর তার সাথে সাথে এখন যেমন আলু চাষ করছে, আলু উঠে যাবে আর কিছুদিনের মধ্যে, তারপরে সেগুলোকে কোল্ড স্টোরেজে রাখে। রাস্তায় যেতে যেতে কোল্ড স্টোরেজ দেখতে পেলে আপনাদের দেখাবো কোল্ড স্টোরেজ কেমন হয়, যেখানে সারা বছর আলু থাকে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম অসময়ের কাশফুল। এই কাশফুলগুলো পুজোর সময় তাহলে কত সুন্দর লাগে দেখুন। এখনই এত সুন্দর লাগছিল দেখতে, সত্যি মনটা ভালো হয়ে গেল এগুলো দেখে দেখে। লালমাটির রুক্ষ প্রাকৃতিক সৌন্দর্য, বিশালাকার গিরিখাত এবং শিলা রূপের অপূর্ব কারুকাজ গনগনিকে পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থলে পরিণত করেছে। প্রকৃতি যেন এখানে নিজেই শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শত শত বছর ধরে হাওয়া, জল এবং নদী প্রবাহের প্রভাবে গড়ে উঠেছে এই অপূর্ব ভূপ্রাকৃতিক সৌন্দর্য। আরও দেখে নেব, চলুন। এবার আমরা লাল মাটির মধ্যে দিয়ে চলেছি। এই যে এখানে পার্কিং আছে, অঢেল পার্কিং। এখানে একটা পার্ক করে দিয়ে তার সামনে দিকে এগিয়ে যাবো। আচ্ছা, আপনি যতক্ষণ খুশি এখানে থাকতে পারেন। গনগনি পিকনিক স্পট, পার্কিং ফি 100 টাকা। সকালবেলায় এসে একদম রাতে যান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 100 টাকা হচ্ছে ফি। এটা গনগনির রিসর্ট, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। ঠিক আছে, আমরা এসেছি গনগনিতে। আপনাদেরকে এক্ষুনি বলছিলাম আমরা কোথায় যাব, গনগনিতে যাব। তো আমরা চলে এসেছি গনগনি, যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 1 ঘন্টার রাস্তা। আমরা সেখানে এসেছি, আর এর ভেতরেও আপনাদেরকে নিয়ে যাব, রিসোর্টের ভেতরে। আর রিসোর্টের ভেতরে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, এখানে কিছু সতর্কীকরণ আছে, ভিডিওটা পজ করে আপনারা পড়ে নেবেন। এই গনগনি অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর তীরে। নদী এবং বাতাসের ক্ষয় প্রক্রিয়ার ফলে এই অঞ্চল ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এমন এক প্রাকৃতিক শিল্পকর্মে রূপান্তরিত হয়েছে যা বাংলার মধ্যে একদম অনন্য। এটা কিন্তু বাংলাতেই রয়েছে, আর কোথাও
পাবেন না। এই অঞ্চলে লাল মাটির পাহাড় এবং গিরিখাতের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। সূর্যের আলো যখন এই লাল মাটির পাহাড়ের ওপর পড়ে তখন গোটা অঞ্চলটা যেন আগুনের মতো জ্বলে ওঠে, যা এক অপূর্ব অভূতপূর্ব দৃশ্যের তৈরি করে। এই দেখুন গ্র্যান্ড ক্যানিয়ন। গনগনির ভূপৃষ্ঠ কিন্তু অসমতল এবং খাদের গভীরতাও বিভিন্ন স্থানে 30 থেকে 50 ফিটের মতন হতে পারে। আর অনেক জায়গায় খাদের প্রস্থ এতটাই বেশি যে এটা দেখলে মনে হয় যেন কোনো বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই অঞ্চলের সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তবে এটি প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ারই ফল, কোনো আগ্নেয়গিরি বা অগ্ন্যুৎপাত নয়। কিন্তু চলুন আপনাদেরকে আরও সামনের থেকে দেখাবো। আপনাদেরকে বলে রাখি, এই যে গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়কর ব্যাপার স্যাপার। এটা কিভাবে তৈরি হয়েছে, তার কি ভূপ্রাকৃতিক গঠন, সেটা আপনাদেরকে বলে দিই। এর ভূপ্রাকৃতিক গঠন আসলে শত শত বছর ধরে চলা ক্ষয় প্রক্রিয়ার ফল। শিলাবতী নদীর যুগ যুগ ধরে তার বয়ে চলা স্রোতে আশেপাশের ভূমিকে ক্ষয় করে গভীর খাত তৈরি করেছে। আর পাশাপাশি বাতাসের প্রবাহ এবং বৃষ্টির জল ধীরে ধীরে মাটি এবং নরম শিলাকে ক্ষয় করে এই জায়গাটিকে আজকে এই রকম রূপ দিয়েছে। তবে গনগনির মাটির যে উপাদান, মানে যে ধরনের মাটি এখানে পাওয়া যায়, সেটা কিন্তু ল্যাটেরাইট শিলা, ল্যাটেরাইট মাটিও বলতে পারেন, যা প্রধানত লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা তৈরি। আর এই শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এবং ফলে ধীরে ধীরে বড় বড় গিরিখাত, সুউচ্চ স্তম্ভ এবং চওড়া গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষয় হলেই গর্ত সৃষ্টি হবে, তাই বিশেষত বর্ষাকাল যখনই হয় তখনই শিলাবতী নদীতে তার জলরাশি এত বেশি বৃদ্ধি পায়, বন্যা পর্যন্ত হয়ে যায়। এই সমস্ত জায়গায় পুরো জলে ভরে থাকে। তখন নদী প্রবাহের গনগনি ক্ষয় প্রক্রিয়াকে আরও তাড়াতাড়ি ত্বরান্বিত করে। তো যত দিন যাচ্ছে তত বন্যা হচ্ছে, তত এই জায়গাগুলো একদম র বিউটি বলতে পারেন, এগুলো সেই রকমভাবে ক্ষয় হয়ে হয়ে এই রকম আকার ধারণ করছে। কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে, ভারী সুন্দর। আর যেহেতু বললাম না লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তৈরি, তার জন্য ক্ষয়টা খুব তাড়াতাড়ি হয়। একটা ছোট্ট বট গাছ এখানে হয়েছে, তার ফলগুলো দেখুন, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর বট গাছটাও বেশ কিউট, ছোট্ট একটা বট গাছ। আপনাদেরকে আর একটু নিচের দিকে নেমে এসে দেখাচ্ছি। এই দেখুন, গনগনির প্রধান আকর্ষণ হলো এর রুক্ষ লালচে মাটির ভূখণ্ড, যা দেখতে অনেকটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতন। যদিও এটি আকারে অনেক ছোট, তবে তার সৌন্দর্য কোনো অংশেই কিন্তু কম নয়। সকালে এবং বিকেলে যখন সূর্যের আলো গনগনির লাল মাটির উপর পড়ে তখন এর এক রক্তিম আভাস সৃষ্টি করে, যা সত্যি মনোমুগ্ধকর। আর গনগনির পাহাড়ি অংশে ঘুরে বেড়ানোর সময় বিভিন্ন আকর্ষণীয় শিলারূপ এবং প্রাকৃতিক স্তম্ভও দেখা যায়, যা দেখতে অনেকটা মানে কোনো স্থাপত্য শিল্পীর হাতে তৈরি করা স্থাপনা বলেই মনে হয়, কিন্তু তা নয়। কিন্তু এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন সবই প্রকৃতির অবদান। কিছু কিছু অংশে শিলা এমনভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে যে সেখানে প্রাকৃতিকভাবে তৈরি গুহার মতন গঠনও দেখা যায়, কিন্তু অনেক রয়েছে এই রকম। তবে যেগুলো আর একটু দূরের দিকে যেতে হবে, আমরা এত দূর আর যাইনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচণ্ড শক্ত, আর এইরকম নয় যে মারলেই হচ্ছে ভেঙে যাবে। আমার হাজব্যান্ড চেষ্টা করছিল, দেখুন, কিন্তু ফেলতে পারেনি, এত শক্ত ছিল। এই তো গেল গনগনির ভূপ্রাকৃতিক সৌন্দর্যের কথা, কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে মহাভারতের বহু পুরাণ ও লোকগাথা। স্থানীয়দের মতে এই অঞ্চলে অনেক গভীর খাদ ও পাহাড় থাকায় বিভিন্ন রকম ঋষি ও সন্ন্যাসী এবং মুনিদের সাধনাস্থল ছিল। অনেকের বিশ্বাস এই গনগনির লাল মাটির ভূখণ্ডে কখনো কখনো মানে দেব এবং দানবদের যুদ্ধক্ষেত্রও ছিল। আরও কিছু পৌরাণিক কাহিনী আছে, সেগুলো আপনাদেরকে বলি। একসময় এই অঞ্চলে দেবতা ও দানবদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল, যার ফলে শিলাবতী নদীর তীরে বিশাল গিরিখাত ও লাল মাটির গঠনও সৃষ্টি হয়। স্থানীয়দের মতে বহু ঋষিমুনি এই স্থানে তপস্যা করতেন এবং প্রাকৃতিক যে গুহাগুলো তাদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো।
আবার কিছু কিছু কিংবদন্তি অনুসারে গড়বেতার রাজারা এখানে দুর্গ নির্মাণেরও চেষ্টা করেছিলেন, কিন্তু নদী প্রবাহের কারণে তা সম্ভব হয়নি। যুগে যুগে প্রকৃতি ও ইতিহাসের সাক্ষী হয়ে আজও গনগনি দাঁড়িয়ে আছে বাংলার পৌরাণিক অতীতের এক জীবন্ত নিদর্শন হিসেবে। গনগনির পেছনে যে এই ভূপ্রাকৃতিক সৌন্দর্যের কথা বা পৌরাণিক গল্প রয়েছে, মহাভারতের গল্প জড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমার জানা ছিল না। গাড়িতে আস্তে আস্তে বাবা আমাকে জানালো, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। শিলাবতী নদীটা দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর শীতকাল বলে চারিদিকটা বেশ ওই আবছা আবছা হয়ে গেছে, এবার সূর্যও ঢলে পড়েছে, তাই চারিদিকটা এরকম মেঘলা মেঘলা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তবে এই গনগনি ভ্রমণের জন্য শীতকাল মানে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু সেরা সময়। আর এই সময় আবহাওয়াও মনোরম থাকে, তাপমাত্রা সহনীয় থাকে এবং সূর্যের আলো পড়লে গনগনির লাল পাহাড়গুলো দারুণ দেখায়। বর্ষাকালে শিলাবতী নদীর জল বেড়ে যায়, ফলে তখন ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কখনোই আসবেন না সেই সময়। আর গ্রীষ্মকালে তো প্রচণ্ড গরম, লাল মাটি পুরো গরম হয়ে উত্তপ্ত হয়ে ওঠে, তাই তখন যাওয়া খুব একটা আরামদায়ক কিন্তু হবে না। কলকাতা বা কলকাতার আশেপাশে প্রচুর মানুষজন এই গনগনিতে আসেন এবং নাইট স্টে করে যান ওই রেজর্টটাতে। আপনাদেরকেও নিয়ে যাব ওই রেজর্টে। যদি যারা রেলপথে আসবেন তারা তো হাওড়া থেকে গড়বেতা স্টেশনে ট্রেনে করে চলে আসতে পারবেন, তারপর তো গাড়ি টোটো অনেক কিছু রয়েছে। আর যারা সড়ক পথে আসবেন তারা তো কলকাতা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত, আর বাস বা নিজস্ব গাড়িতে 4-5 ঘন্টা সময় লাগবে, খুবই কাছে। এই যে গনগনি রিসর্ট, এখন আমরা এই রিসর্টে যাচ্ছি। এখানে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টে কিছু খেয়ে নেবো রেস্টুরেন্টের মধ্যে। শীতকালে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। রং বেরঙের ফুলগুলোকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এনাদের এখানে গেস্ট হাউস রয়েছে, যেখানে আপনি বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, যা কিছু ইভেন্ট হয় আর কি, সেগুলো সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবেন। এনাদের একটা রেস্টুরেন্ট রয়েছে, চলুন ওই রেস্টুরেন্টে খাওয়া যাক। খুব সুন্দর, কি ভালো লাগছে দেখুন। শীতকালে এর এই বিউটি মানে ভীষণ সুন্দর, এর কোনো তুলনা হয় না। এপাশেও চারিদিকে ফুলের সম্ভার, চারিদিকটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। আর গেস্ট হাউসে থাকতে কত খরচা লাগবে, কিভাবে বুকিং করবেন, সমস্ত কিছু আমি এই ব্লগের মধ্যে জানিয়ে দেবো। আর এই পাশে ছোটো বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক আছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে দেখে নেবো কী কী পাওয়া যায়। এই যে মা দাঁড়িয়ে আছেন, মায়ের এই শাড়িটা দেখে মনে পড়ছে সেই সুদর্শন সিল্কের শাড়ি। যারা আমার ব্লগ নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন। বাবাও ওখানে বসে আছে, বাবা কিছু খাবে না, বাবা সেদিনকে একাদশী ছিল। আর এই যে জায়গাগুলো দেখছেন, এইগুলো বসে বসে মানে আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা। আর ওই পারে রয়েছে শাল জঙ্গল, আর ফুলগুলোকে দেখুন কি সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট গাছগুলোতে ইনকাগুলো ভরে আছে একেবারে। জায়গাটা ভীষণ সুন্দর, একদম মনোরম, ফ্রেশ এয়ার, কোথাও একটু পলিউশন নেই, কিছু নেই, খুব ভালো লাগছিল। আর এখানে প্রচুর লোকজন আসে পিকনিক করতে। ওই যে বাসটা দেখতে পাচ্ছেন দূরের, ওই বাসে করে লোক এসেছে শিলাবতী নদীর ধারে পিকনিক করবে বলে। আর এই পাশে এটা আছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে 5 টাকা করে টিকিট কেটে লোকজন ওপরে উঠে 360 ডিগ্রি ভিউ নিচ্ছে। আমরা যাইনি, খুব খিদে পেয়েছিল, তাই এই রেস্টুরেন্টে এসেছিলাম। ভিডিওটা পজ করে আপনারা মেনু কার্ডের জিনিসগুলো দেখে নেবেন। এখানে চাইনিজ, মোগলাই, বিরিয়ানি থেকে শুরু করে ভাত, ডাল, দেশি মুরগির ঝোল, সমস্ত কিছু পেয়ে যাবেন, মাটনও পেয়ে যাবেন। তাই আমরা এখানে ভাবলাম কি যে কি খাবো, কিন্তু হঠাৎ করে দেখলাম কি যে ওইগুলো অ্যাভেলেবেল ছিল না। মানে ভিডিওটা পজ করে অনলাইনে কিভাবে বুকিং করবেন তার ওয়েবসাইটের ডিটেলসটা দেওয়া রয়েছে। আর এপাশে দেখুন কিভাবে বুকিং করবেন, তার বুকিং কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু রয়েছে। এই রিসর্টে এসে আপনারা অনায়াসে একটা দিন থেকে যেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। পড়ন্ত বিকেলে সৌন্দর্য দেখতে দেখতে আমরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে এলাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। যদি কেউ প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসেন আর একটু ভিন্ন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা চান, তবে গনগনি অবশ্যই কিন্তু তালিকায় রাখতে পারেন। আর লালমাটির রাজ্যে সূর্যাস্তের আলোয় দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করাই কিন্তু গনগনি ভ্রমণের আসল আকর্ষণ। আমার এই ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।